আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা ও অনন্য। একটা অধ্যায় পড়ার আগে এই অধ্যায়ে কোন কোন টপিকের উপর আলোচনা করা হয়েছে সেটা জেনে নিলে পড়তে সুবিধা হয়। তোমাদের জন্য অলরেডি আমি সামারি করে রেখেছি। দেখো 3.1 আমরা পড়ব রক্ত সম্পর্কে এবং রক্তের সাব টপিক হিসেবে আছে রক্তরস ও প্লাজমা, তারপরে আছে রক্তকোষ। তারপর রক্তকোষ ৩ প্রকার: লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, অনুচক্রিকা। আবার শ্বেত রক্তকোষ দানা এবং অদানাদার উপর নির্ভর করে, অর্থাৎ দানার উপর নির্ভর করে ২ প্রকার। একটা হচ্ছে এগ্রানুলোসাইট অর্থাৎ অদানাদার এবং গ্রানুলোসাইট মানে দানাদার। রক্তের কাজ সম্পর্কে পড়ব, রক্তের উপাদান এর অস্বাভাবিক অবস্থা সম্পর্কে পড়ব। তারপরে আমরা ৩.২ পড়ব রক্তের গ্রুপ, অর্থাৎ এ পজিটিভ না বি পজিটিভ এগুলা সম্পর্কে। এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে আমরা জানবো, আরএস ফ্যাক্টর সম্পর্কে জানবো এবং রক্ত কি কি কাজে লাগে অর্থাৎ রক্তের গুরুত্ব সম্পর্কে জানবো। ৩.৩ রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালনের টপিকে আমরা জানবো হৃৎপিণ্ড সম্পর্কে। আর হৃৎপিণ্ডের ভিতরে কি আছে? ধমনী আছে, শিরা, অর্থাৎ এগুলোর মাধ্যমে আমাদের শরীরে রক্ত যায় এবং ওইখান থেকে আবার আসে হৃৎপিণ্ডে। তো এইগুলা সম্পর্কে জানবো। হৃৎপিণ্ড কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো। তারপরে আছে ৩.৪ রক্তচাপ সম্পর্কে। রক্তচাপের ভিতরে ২টা সাব টপিক আছে, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ এবং আরেকটা হচ্ছে কোলেস্টেরল। তারপরে হচ্ছে হৃদযন্ত্র ভালো রাখার উপায় এবং ডায়াবেটিস। ডায়াবেটিসের আরো বাংলায় বললে বহুমূত্র বা মধুমেহ রোগ। এবার আমরা রক্ত সম্পর্কে জানব। চলো। রক্ত রক্ত আমরা সাধারণত সবাই জানি রক্তের রং কেমন? লাল। রক্তের রং হচ্ছে লাল এবং রক্ত অস্বচ্ছ। কেমন? রক্ত হচ্ছে অস্বচ্ছ। তারপর হচ্ছে রক্ত লবণাক্ত। রক্ত খানিকটা খানিকটা ক্ষারীয়। কেমন? ক্ষারীয়। রক্তের পিএইচ হচ্ছে 7.4, অর্থাৎ পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত। একে যদি গড় করা হয় তাহলে কত হবে? 7.4। এটা হচ্ছে রক্তের পিএইচ। এখন পিএইচ স্কেলটা কি? পিএইচ স্কেলটা হচ্ছে অম্ল এবং অম্ল নাকি ক্ষারীয় এটা মাপা হয়। এটা হলো পিএইচ স্কেল। পিএইচ স্কেল 0 থেকে শুরু হয় এবং 14 পর্যন্ত যায় এবং মাঝে হচ্ছে 7। 7 কে বলা হয় নিরপেক্ষ। 7 কে নিরপেক্ষ বলা হয়। আর 7 এর থেকে যত বাম দিকে যাবে অম্লের পরিমাণ তত বাড়তে থাকবে। এদিকে সম্পূর্ণটা হচ্ছে ঋণী এবং যত ডান দিকে যাবে ক্ষারের পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ এই সেটটা হচ্ছে ক্ষারীয়। সুতরাং পিএইচ স্কেল কি তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে আমাদের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার এবং আমাদের শরীরে এই রক্তের ওজন হচ্ছে আমাদের মোট ওজনের 8%। হিমোগ্লোবিন জাতীয় লৌহগঠিত প্রোটিনের কারণে রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিন জাতীয় লৌহগঠিত প্রোটিন। এখন এই লৌহগঠিত প্রোটিনটা কি সেটা সম্পর্কে বলছি। আমরা যদি হিমোগ্লোবিনকে ভাঙি তাহলে দুটো অংশ পাবো, একটা হচ্ছে হিম অংশ আর একটা হচ্ছে
গ্লোবিন অংশ পাবো। এই গ্লোবিন হচ্ছে প্রোটিন। গ্লোবিনটা কি? এটা হচ্ছে লৌহ গঠিত প্রোটিন। আর এই লৌহ গঠিত প্রোটিনের কারণে রক্তে রং উম, লাল হয়। এই লৌহ গঠিত প্রোটিনের কারণে কি রক্তের রং লাল হয়। এবং এই যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিশ্রিত হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিশ্রিত হয়ে তৈরি করে অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন হয়ে অক্সিজেন পরিবহন হয় আমাদের সারা শরীরে। এই অক্সিহিমোগ্লোবিন হিসেবে পরিগণিত এবং কিছু কার্বন ডাই অক্সাইড ও এমনভাবে পরিবাহিত হয়। কিন্তু ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবাহিত হয় কিসের মাধ্যমে? বাইকার্বনেটের মাধ্যমে। এই বাইকার্বনেটের মাধ্যমে পরিবাহিত হয়। বাইকার্বনেটের সংকেত H2 মানে এটার মাধ্যমে কিসে পরিবাহিত হয়? ফুসফুসে। এই যে কিছু অক্সিজেন বললাম এমন ভাবে পরিবাহিত হয়, এটাও কোথাও পরিবাহিত হয়? ফুসফুসে। কারণ আমরা কি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিই। চলো রক্তের উপাদান সম্পর্কে জানি। রক্তের উপাদান হচ্ছে দুটি। একটা হচ্ছে রক্ত কোষ আর একটা হচ্ছে প্লাজমা বা রক্তকোষ। প্লাজমা বা রক্তরস। আরেকটা হচ্ছে রক্তকোষ। রক্তরস থাকে হচ্ছে আমাদের শরীরে 55%, আর রক্তকোষ থাকে হচ্ছে 45%। প্লাজমা হচ্ছে হলুদ বর্ণের। তোমার প্লাজমা হলুদ বর্ণের। আমাদের যে রক্তকোষগুলো কোনগুলো? রক্তকোষ হচ্ছে লোহিত রক্তকোষ, রক্তকোষ, শ্বেত রক্তকোষ এবং অনুরক্ষিত। এই যে রক্তকোষগুলা ভাসমান থাকে প্লাজমার ভিতরে। কিসের ভিতরে? প্লাজমা। প্লাজমার ভিতরে ভাসমান থাকে। যেমন এই চিত্রটা যদি দেখি, এই দেখো এই যে কালি জায়গাগুলো দেখতেছে পানির মতো, এই জিনিসগুলো হচ্ছে প্লাজমা। এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো কোথায়? প্লাজমাতে ভাসমান রয়েছে। এবার বলবো প্লাজমা আর রক্তরস সম্পর্কে। প্লাজমা প্লাজমা কোন জিনিসটা? একটু আগে বলছিলাম প্লাজমা হচ্ছে রক্তের যে তরল অংশ। রক্তের তরল অংশ হচ্ছে প্লাজমা। আর প্লাজমায় প্লাজমার 90 ভাগ থাকে পানি। 90 ভাগ কি? পানি থাকে হচ্ছে 90%। আর বাকি জিনিসটা কি? বাকিগুলো হচ্ছে 10%। এই 10%-এর মধ্যে কিছু থাকে জৈব পদার্থ আর কিছু থাকে অজৈব পদার্থ। কিছু থাকে জৈব আর কিছু অজৈব পদার্থ। জৈব পদার্থগুলো বইয়ে দেওয়া আছে, এগুলো জানবো। অজৈবগুলো দেওয়া আছে কিন্তু লাগবে না। জৈবগুলো যদি জানো তাহলে অ্যান্সার করতে পারবে।
চলো একটা জৈবগুলো আমরা জেনে নিই। এর মধ্যে আমরা এতটুকু শেষ করেছি, এই পার্ট তো শেষ। এখন আমরা এটা করতেছি। এখানে দেখো এই যে জৈব পদার্থগুলো, তাহলে জৈব পদার্থগুলো দেখতেছে এখানে 6টা আছে। এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এটা একটা সহজ ট্রিকের মাধ্যমে শিখিয়ে দিব। দেখো খাদ্য সার, খাদ্য সার কোনগুলা? আমরা যে খাদ্য খাই, এই খাদ্যগুলা জমা থাকে আমাদের শরীরে। তো কিভাবে জমা থাকে? যেমন কি কি থাকে? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। এটা সাধারণত আমরা এইভাবে মনে রাখতে পারবো। রেচন, রেচন মানে কি? যে আমরা ওই যে মূত্র যে জিনিসটা সাধারণত বুঝি, এই আমাদের মূত্রে কি থাকে? ইউরিয়া। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা জানি। এবং ইউরিয়া, দেখো এখানেও ইউরিক শব্দটা আছে, মানে ইউরিয়ার ইউরি শব্দটা আছে, তাহলে ইউরিক অ্যাসিড। এটা সহজে মনে রাখতে পারবা। ইউরিয়ার মেইন উপাদান হচ্ছে অ্যামোনিয়া, আরেকটা মনে রাখো ক্রিয়েটিন। শেষ গেল রেচন পদার্থ এবং খাদ্য সার। দেখো প্রোটিন, প্রোটিন মনে রাখবে জিপিএ 5 দিয়ে। জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়া প্রথমবিন, এ দিয়া অ্যালবুমিন এবং এফ দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। প্রতিরক্ষামূলক দ্রব্যটি। প্রতিরক্ষা কি? আমরা প্রতিরক্ষা কিভাবে করি? অ্যাটাক করে কেউ যদি আমাদেরকে অ্যাটাক করে তখন আমরা প্রতিরক্ষা করি। তাহলে দেখো অ্যাটাকে এ আছে এবং টো আছে, এই দুইটা শব্দ যদি থাকে তাহলে সেটা প্রতিরক্ষা। যেমন এখানে দেখো এ আছে, টো আছে, এ আছে, এখানে টো আছে। তারপরে আছে, এটা কম ইম্পর্টেন্ট, শেষের দুইটা দেখো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন। মনে রাখবো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন। আর কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন, নানা যৌগ, এটা ততটা ইম্পর্টেন্ট না। এটা আসলে আসতে পারে, 5 নাম্বারটা একটু আসলে আসতে পারে। এছাড়া বাকি 4টা হচ্ছে বেশি মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এ ভুলবে না, যেভাবে করে দিয়েছি। তাহলে আসো শেষে আমরা করি রক্তরসের কাজ। কাজ পরিবহন কি করে? খাদ্য সার, সার পরিবহন করে কিভাবে? এই ধরো এটা আমাদের রক্তনালী, এখানে কি আছে? এই যে ফোঁটা ফোঁটা এগুলো হচ্ছে রক্তরস। এগুলো কি? রক্ত রস। এই রক্ত রসের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে? খাদ্য সার, অর্থাৎ আমরা তো বললাম ওই গ্লুকোজ, তারপর গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন, এগুলা কি? খাদ্য সার। এগুলা কোথায় থাকে? রক্তরসে থাকে। এই রক্তরস কি করে? এগুলা পরিবহন করে। রক্তরস এগুলা কি করে? পরিবহন করে। ঠিক আছে, তারপরে 2 নাম্বারে আসো। টিস্যু থেকে যে বর্জ্য নির্গত হয়, সেগুলো কি করে? রেচনের মাধ্যমে বৃক্কে পরিবহন করে। আমাদের টিস্যুতে কি উৎপন্ন হয়? টিস্যু থেকে যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ টিস্যুতে কি করে? এই যে ধরো এটা একটা টিস্যু, এটার ভিতরে বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ শ্বসন। এই শ্বসনের কারণে কি করে? শ্বসনের মাধ্যমে খাদ্য উৎপন্ন হয়, এ থেকে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন। এই বর্জ্যগুলা কোথায় যায়? এই বর্জ্যগুলা যায় হচ্ছে রক্ত রসে। রক্তরস কি করে? এগুলা নিয়ে যায় কোথায়? বৃক্কে। বৃক্ক মানে কি? বৃক্ক মানে কিডনি, এটাকে আমরা কিডনি বলি। এই টিস্যু থেকে রক্তরসে, রক্তরস থেকে কিডনিতে নিয়ে যায় রক্তরস। তারপরে কি করে? শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড কিসে? শ্বসনে কি উৎপন্ন করে? শ্বসনে আমাদের উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি করে? এক বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে। কিভাবে? বাই কার্বনেট, বাইকার্বনেট হিসেবে ফুসফুসে কোথায় নিয়ে যায়? ফুসফুসে নিয়ে যায়। শ্বসনটা কি? শ্বসনটা হচ্ছে
আমরা যে বিভিন্ন ধরনের ফলমূল খাই সেখান থেকে আমরা কি পাই? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ। কিসের সাথে? আমরা যে শ্বাস দিয়ে অক্সিজেন গ্রহণ করি তার সাথে বিক্রিয়া করে। করে কি উৎপন্ন হয়? বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং সাথে ৬ অণু পানি উৎপন্ন করে এবং আমাদের চলার জন্য যে শক্তি, এই এটিপি, অর্থাৎ এটা হচ্ছে শক্তি, এটিপি উৎপন্ন করে। এখানে দেখো শ্বসনে আমাদের কি উৎপন্ন হচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি করে? রক্তরস বাইকার্বনেটের মাধ্যমে ফুসফুসে প্রেরণ করে এবং সেখান থেকে আমরা কি করি? বাইরে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তারপরে আমাদের যে রক্ত জমাট বাঁধার উপাদান, রক্ত জমাট বাঁধার উপাদান পরিবহন, উপাদান উপাদান পরিবহন অর্থাৎ কি? আমাদের ধরো এই জায়গাটা একটু কেটে গেল, এই জায়গাটা ধরো কেটে গেল, ঠিক আছে? এখানে প্রায় ১৩ ধরনের কি থাকে? ক্লোটিং ফ্যাক্টর বলা হয়, যেগুলো আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই যে এই জায়গাটা আমাদের কেটে গেল, তখন এখানে বিভিন্ন ধরনের ক্লোটিং ফ্যাক্টর থাকে যেগুলো এসে এখানে কি করে? এভাবে জমাট বেঁধে দেয়। যার ফলে আমাদের কি হয় না? আর রক্ত বাহিরে যায় না। যাদের ডায়াবেটিস অথবা রক্ত জমাট না বাঁধার রোগ আছে তাদের কি হয়? সহজে রক্ত জমাট বাঁধতে চায় না। এবং রক্তের কি করে? অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। কিভাবে রক্ষা করে? এই ভারসাম্য কিভাবে রক্ষা করে? বাফার দ্রবণের। বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হচ্ছে বাইকার্বো বাইকার্বনিক অ্যাসিড ও বাইকার্বনেট। এটা হচ্ছে HCl মাইনাস। এটা হলো কার্বনিক অ্যাসিড। এটা কি? অ্যাসিড। আর এটা হচ্ছে বাইকার্বনেট। এটা হচ্ছে ক্ষার। অর্থাৎ যখন পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, যখন পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, আমাদের শরীরে পিএইচ এর পরিমাণ বেড়ে গেলে কি সৃষ্টি হয়? তখন H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন শোষিত হয়। কে শোষণ করে? এটা। তাহলে অ্যাসিড বেড়ে গেছে, তাহলে ক্ষারই তো এই জিনিসটা শোষণ করবে। তো কি এটা কি? H+ বা হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন। আর যখন আমাদের পিএইচ এর পরিমাণ কমে যায় তখন কি হয়? পিএইচ এর পরিমাণ কমে গেলে মানে অ্যাসিড হয়ে যায়। আর অ্যাসিড হয়ে গেলে হাইড্রোক্সিল আয়ন কি করে? কার্বনিক অ্যাসিড হাইড্রোক্সিল আয়ন গ্রহণ করে। এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এভাবেই রক্তরস আমাদের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। তাহলে চলো বইয়ে চলে যাই। এখানে দেখো রক্তরসের কাজগুলো শেষ। তারপরে সিরাম বাকি আছে, সিরামটা বলি। এ দেখো সিরাম আর কি জানি রক্তরসের মধ্যে তোমরা একটা ফেসলে হয়ে যাবে। এদিকে কিন্তু এটা ধরো সিরাম আর এটা হচ্ছে প্লাজমা। প্লাজমাটা কি? এই যে নালীর ভিতরে যে পানিটা থাকে, অর্থাৎ ৯০ ভাগ পানি, ১০% অন্যান্য পদার্থ, এই জিনিসটা হচ্ছে প্লাজমা। সিরাম কি? সিরাম হচ্ছে এই ধরো আমাদের এই জায়গাটা কেটে গেল, এই জায়গাটা কাটার পরে এখানে কি হবে? ক্লোটিং ফ্যাক্টর গুলা যাবে, গিয়ে এভাবে জমাট বেঁধে দিবে। জমাট বাঁধার পরে দেখবা আমাদের হালকা এক ধরনের হলুদ পানি বের হয়। এই জিনিসটাই হচ্ছে সিরাম। তাহলে
প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্যটা কি? প্লাজমার ভিতরে কি থাকে? রক্ত জমাট বাঁধার উপাদান থাকে। আর সিরামের ভিতরে কি থাকে? এই উপাদানগুলো থাকে না। এই উপাদানগুলো কি সিরামে থাকে না। এটাই হচ্ছে সিরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য। যদি এখানে আমি বই থেকে পড়ে দেই, রক্ত থেকে কি রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটি সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় সেটাই হচ্ছে সিরাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো সিরামের পার্থক্য দিচ্ছে রক্তরস বা প্লাজমা সিরামের মধ্যে পার্থক্য হলো কি রক্তরসের জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে আর সিরামে থাকে না। ঠিক আছে, এবার পর্ব রক্তকোষ সম্পর্কে। রক্তকোষ তিন ধরনের, একটা হচ্ছে লোহিত বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট। তিনোটা আমরা একসাথে পড়বো তাহলে সহজে মুখস্থ হয়ে যাবে। চলো, লোহিত রক্তকোষ। লোহিত রক্তকোষ হচ্ছে দ্বি অবতল। কেমন? দ্বি অবতল। এটা দেখতে কিসের মতো? চাকতির মতো। দ্বি অবতলটা কিরকম? দ্বি অবতলটা হচ্ছে এই দেখো, এদিকে আমরা যে চকলেট খাই কিছুটা চকলেটের মতো, এদিকে দেখো ভিতরের দিকে চ্যাপ্টা, আবার উল্টা পাশেও ভিতরের দিকে কিছুটা চ্যাপ্টা রয়েছে। এই দেখো এখানে কি বোঝা যাচ্ছে, এই দেখো চ্যাপ্টা, এদিকেও চ্যাপ্টা। লোহিত রক্তকোষ কেমন? লোহিত রক্তকোষ হচ্ছে দ্বিতীয় বোতল চাকতির মতো। এবার আমরা যদি শ্বেত রক্তকোষ করি, শ্বেত রক্তকোষ কোনো আকার নেই, শ্বেত রক্তকোষের কোনো আকার নেই। এটা কি করে? এটা যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। কিসের মতো? এমিবার মতো। এমিবার মতো কি যে কোনো ধরনের গঠন করতে পারে, কোনোটা এরকম কোনোটা এরকম, তার যে কোনো ধরনের হতে পারে, এর কোনো নির্দিষ্ট আকার নেই। অনুচক্রিকা। অনুচক্রিকা কেমন? অনুচক্রিকা গোলাকার, ডিম্বাকার ও রড আকৃতি। আমরা আকার পড়লাম, এবার চলো এখানে লোহিত রক্তকোষকে বলা হয় আর বি সি। কারণ কি? আর হচ্ছে রেড ব্লাড সেল, এজন্য একে কি বলা হয়? লোহিত রক্তকোষ বলা হয়। আর শ্বেত রক্তকোষে কোনো ধরনের লাল রং থাকে না, তাই শ্বেত রক্তকোষে কোনো আকার নেই, অর্থাৎ সাদা। এই জন্য একে হোয়াইট ব্লাড সেল বলা হয়। কি বলা হয়? হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল বলা হয় এবং অনুচক্রিকাকে বলা হয় প্লেটলেট। আবার লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন এবং শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। আর অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। গড় আয়ু কি? গড় আয়ু হচ্ছে যে বয়স পর্যন্ত এটা মানুষের শরীরে বাঁচে, এরপরে ব্যাঙে নতুন আবার কি কোষ তৈরি, অর্থাৎ লোহিত রক্তকোষ অথবা শ্বেত রক্তকোষ অথবা অনুচক্রিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকাতে আমরা জানি হিমোগ্লোবিন থাকে, কারণ হিমোগ্লোবিনের কারণে কি লোহিত রক্তকোষ লাল হয়। হিমোগ্লোবিন থাকে, কিন্তু শ্বেত রক্তকোষে কি হিমোগ্লোবিন থাকে না। অনুচক্রিকায় কোনো ধরনের হিমোগ্লোবিন থাকে না। এবার পর্ব নিউক্লিয়াস সম্পর্কে। আমাদের লোহিত রক্তকোষ যখন অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, যখন উৎপন্ন হয় তখন কি থাকে? নিউক্লিয়াস থাকে। কিন্তু পরিণত বয়সে কি? পরিণত
বয়সে নিউক্লিয়াস থাকে না। আর শ্বেত রক্তকোষে কি হয়? শ্বেত রক্তকোষে নিউক্লিয়াস থাকে। যেহেতু নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি কি ডিএনএ থাকে, অর্থাৎ আমরা বলতে পারি শ্বেত রক্তকোষে ডিএনএ থাকে। কারণ ডিএনএ কেন থাকে? কারণ নিউক্লিয়াস থাকে। আর অণুচক্রিকার ভিতরে কি কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। কিন্তু কিন্তু সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি গোলজি বস্তু থাকে। তারপরে টপিকে চলে আসো, অক্সিজেন গ্যাস। লোহিত রক্তকোষের মেইন কাজ কি? অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন। কিভাবে অক্সিজেন পরিবহন করে? আমরা পড়ছি অক্সি হিমোগ্লোবিন মাধ্যমে। কিভাবে? অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে। এটা আমরা আগের টপিকে পড়ছি। তারপরে হচ্ছে শ্বেত রক্তকোষের কাজ কি? শ্বেত রক্তকোষের কাজ হচ্ছে জীবাণুকে ধ্বংস করা। জীবাণুকে ধ্বংস করা। শ্বেত রক্তকোষের কাজ কি? জীবাণুকে ধ্বংস করা। কিভাবে ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। কিভাবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি? চলো জেনে নিই। ধরো এটা হচ্ছে টিস্যু। টিস্যুর ভিতরে ধরো এটা হচ্ছে জীবাণু। এটা কি? জীবাণু। এটা হচ্ছে শ্বেত রক্তকোষ। এই শ্বেত রক্তকোষটা কি? জীবাণুকে ত্যাগ করেছে। তারপরে শ্বেত রক্তকোষটা কি করবে? এই ধরো জীবাণু শ্বেত রক্তকোষটা এরকম আবরণ তৈরি করবে। তারপরে ধীরে ধীরে তারপরে সেটাকে কি করবে? এই জীবাণুটাকে সম্পূর্ণ এভাবে ভিতরে নিজের ভিতরে নিয়ে নেবে। তারপরে গিলে ফেলবে এবং ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। অণুচক্রিকা রক্ত জমাট বাঁধার কাজ করে। রক্ত জমাট বাঁধে। কিভাবে এই কাজ করে? চলো জেনে নিই। এটা হচ্ছে আমাদের শরীরে রক্তনাল। এই রক্তনালীর ভিতরে রক্তকোষ থাকে। রক্তকোষের ভিতরে এগুলা হচ্ছে পুরো রক্তকোষের ভিতরে থ্রম্বোপ্লাস্টিন থাকে। এগুলোর নাম কি? থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন কি করে? থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বোপ্লাস্টিন। তারপরে থ্রম্বিন কি করে? থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করে? ফাইব্রিন। ফাইব্রিন কি? থ্রম্বিন। এই ফাইব্রিন কি করে? এখানে এসে জালের মতো সৃষ্টি করে এবং আমাদের এই রক্ত আর বাহিরে যেতে দেয় না। তারপর আমরা পড়বো সংখ্যা। আরবিসি কি করে? মানুষের বয়সের তারতম্যের কারণে আরবিসি পরিমাণের তারতম্য হয়। যেমন ভ্রূণদেহে ৮০ থেকে ৯০ লক্ষ আরবিসি থাকে। শিশুর শরীরে থাকে ৬০ থেকে ৭০ লক্ষ। পুরুষের শরীরে থাকে ৪.৫ থেকে ৫.৫ লক্ষ এবং নারীর শরীরে
থাকে 4.5 লক্ষ। আর শ্বেত রক্তকণিকা মানুষের শরীরে থাকে 4 থেকে 10,000 মাত্র, অনেক কম। আর অনুচক্রিকা থাকে 1 থেকে 1.5 থেকে 4 লক্ষ। কত? 1.5 থেকে 4 লক্ষ। এবার উৎপত্তি স্তর। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় হচ্ছে অস্থি মজ্জা থেকে। অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। শ্বেত রক্তকণিকা এটাও অস্থি মজ্জা থেকে, এবং অনুচক্রিকাও অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। আর লোহিত রক্তকণিকা প্লীহাতে সঞ্চিত থাকে। আমাদের শরীরে যখন রক্ত কমে যায় তখন প্লীহা থেকে এ রক্ত আমাদের শরীরে চলে আসে। তোমাদের জন্য অলরেডি চিত্র নিয়ে রেখেছি যেন সহজে বুঝতে পারো। এই দেখো, এটা হচ্ছে অস্থিমজ্জা, এই ভিতরের জিনিসগুলো হচ্ছে অস্থিমজ্জা। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই দেখো এগুলো হচ্ছে অস্থিমজ্জা। আর প্লীহা কি? দেখো, এই দেখো আমাদের এটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলী কর্নার দিয়ে এরকম প্লীহা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্লীহা। এবার আমরা পড়বো হচ্ছে শ্বেত রক্তকণিকা, যে দানার উপর কি করে দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা পড়ব। এবার আমরা শ্বেত রক্তকোষের প্রকারভেদ করব। শ্বেত রক্তকোষ। শ্বেত রক্তকোষ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো এ গ্রানুলোসাইট, আরেকটা হচ্ছে গ্রানুলোসাইট। এ মানে কি? এ মানে হলো না। আর গ্রানিউল, গ্রানিউল মানে হলো দানা। তাহলে কি বলতে পারি? দানাদার। আর এখানে গ্রানুলোসাইট মানে গ্রানিউল থেকে গ্রানিউলোসাইট আসছে। সাইট মানে হলো কি? কোষ। তাহলে গ্রানিউল, গ্রানিউল মানে কি? দানা। তাহলে এটা বলতে পারি দানাদার। আর এই এই গ্রানুলোসাইট গুলো কোথায় পাওয়া যায়? লিম্ফ নোড, লিম্ফ নোড, টনসিল এবং প্লীহা। এই গ্রানুলোসাইট আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট, আরেকটা হলো মনোসাইট। লিম্ফোসাইট হলো বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। লিম্ফোসাইট কি? বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। আর মনোসাইট, মনো মানে কি? ছোট। তাহলে এখান থেকে বুঝতে পারি কি? নিউক্লিয়াস ছোট। তাহলে এর মানে কি বোঝায়? ধরো এটা হচ্ছে কোষ, তাহলে এর নিউক্লিয়াস কতটুকু হবে? এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে অবশ্যই নিউক্লিয়াসটা কি? বড়, অর্থাৎ কোষের বেশি জায়গা দখল করে রয়েছে। আর মনোসাইটের ক্ষেত্রে এ হচ্ছে কোষ, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এখানে কোষের নিউক্লিয়াস হচ্ছে ছোট। এবং লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডি জীবাণু ধ্বংস করে। এদিকে মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। আবার গ্রানুলোসাইটকে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো নিউট্রোফিল,
ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। জীবাণুকে ধ্বংস করে। ইউসিনোফিল কি করে? ইউসিনোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। কি নিঃসৃত করে? হিস্টামিন নামক পদার্থ। এই হিস্টামিন কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। কি? অ্যালার্জি প্রতিরোধ করে। এবং বেসোফিলও কি করে? হিস্টামিন নিঃসৃত করে। এই হিস্টামিন অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল আবার কি করে? বেসোফিল হেপারিন নিঃসৃত করে, যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হেপারিন নিঃসৃত করে। এই হেপারিন কি করে? রক্ত নালীতে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। আমাদের শরীরে যদি হেপারিন না থাকতো তাহলে কি হতো? রক্ত জমাট বেঁধে যেত এবং রক্ত প্রবাহিত হতো না সারা দেহে। তখন আমরা মারা যেতাম। এখানে যদি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, মনোসাইটও কাজ করে, আবার নিউট্রোফিলও কাজ করে। এটা কিভাবে মনে রাখতে পারা? এটা মনে রাখতে পারবা মান্নার ফ্যান দিয়ে। তাইলে দিয়ে হইছে মনোসাইট এবং দিয়া মনে রাখবা নিউট্রোফিল। আর দিয়া কি? ফ্যাগোসাইটোসিস। আবার এদিকে দেখো, বেসোফিলও কি করে? হিস্টামিন নিঃসৃত করে, আবার ইউসিনোফিল হিস্টামিন নিঃসৃত করে। তাহলে বেসোফিলের কাজ কিভাবে মনে রাখতে পারবা? বেসোফিলের কাজ মনে রাখবা বেটি হি হি করে হাসে। তাইলে বে দিয়া কি? বেসোফিল। হি দিয়া হিস্টামিন এবং আবার আরেক দিয়া হচ্ছে হেপারিন। তাহলে এমসিকিউ আর ভুল হবে না আশা করি। এবার করব রক্তের কাজ। আমরা রক্তের কাজ বই থেকে পড়ব। রক্তের প্রধান কাজ কি? শ্বাসকার্য পরিচালনা করা। কিভাবে? আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন কোথায় যায়? প্রথমে যায় ফুসফুসে। ফুসফুস থেকে যায় হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। সেখান থেকে কি? সেখান থেকে ধমনীর মাধ্যমে কি? টিস্যুতে যায়। তারপরে এই টিস্যুতে কি? শ্বসন কার্য পরিচালনা হয়। শ্বসন কার্য পরিচালনা হয়ে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড আবার কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়। হৃৎপিণ্ড থেকে আবার কোথায় যায়? এই কার্বন ডাই অক্সাইড ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড বাহিরে ত্যাগ করি। এই কাজে সাহায্য করে কে? লোহিত রক্তকোষ এবং রক্তরস। এবং হরমোন পরিবহন। হরমোন কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি? হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয়, সেগুলো পরিবহন করে। খাদ্যসার পরিবহন। দেহে সঞ্চয় ভাণ্ডার থেকে এবং পরিবর্তিত খাদ্যসার দেহের টিস্যু কোষগুলোতে কি করে? বহন করে নিয়ে যায়। বর্জ্য বহন অর্থাৎ শ্বসন কার্য যে চালিত হয়, অর্থাৎ আমাদের বিভিন্ন শরীরে যে প্রক্রিয়া গঠিত, তখন নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপন্ন হয়। এগুলা যায় হচ্ছে কিডনিতে। কিডনি তারপরে আমাদের কি? মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। এবং উষ্ণতা নিয়ন্ত্রণ অর্থাৎ আমাদের দেহের তাপমাত্রা কি? নিয়ন্ত্রণ করে হচ্ছে এই রক্ত। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ কি? জীবাণু প্রবেশ করলে কি হয়? মনোসাইট ও নিউট্রোফিল জাতীয় কি? শ্বেত কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া একটু আগে পড়াইছি। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে হ্রাস করে অর্থাৎ খেয়ে ফেলে। লিম্ফোসাইট জাতীয়
শ্বেত কোষগুলো কি করে অ্যান্টিবডি গঠন করে এবং বাইরে থেকে জীবাণুকে প্রতিহত করে। তারপর এখানে দেখো বিভিন্ন মান দেওয়া আছে। একটু আগে আমরা পড়ছি লোহিত রক্ত কোষ পুরুষে কত থাকে 4.5 থেকে 5.5 এবং নারীতে 60 থেকে 5 লাখ। শ্বেত রক্ত কণিকা কত 4,000 থেকে 10,000। আর এটা একটু দেখতে পারো, ততটা ইম্পর্টেন্ট না। হিমোগ্লোবিন থাকে কি পুরুষে এটা ইম্পর্টেন্ট, এটা মাস্ট ইম্পর্টেন্ট। পুরুষে হিমোগ্লোবিন থাকে 14 থেকে 46 গ্রাম পার লিটার, এটা হচ্ছে কি হিমোগ্লোবিন মাপার একক। নারীতে থাকে 12 থেকে 14, অর্থাৎ নারীতে খুবই কম থাকে। অনুচক্রিকা প্রতি ঘন মিলিলিটারে কত থাকে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ থাকে। এটা একটু দেখতে পারো, ততটা ইম্পর্টেন্ট না, এটা দেখতে পারো। শর্করার স্বাভাবিক সীমা হচ্ছে 3.9 থেকে 5.6 মোল পার লিটার। তারপর হচ্ছে রক্তের অস্বাভাবিক অবস্থা। এখানে অস্বাভাবিক অবস্থা মানে কি রক্ত মানে খুব কমে যাওয়া অথবা খুব বেশি বেড়ে যাওয়া, তখন বিভিন্ন রোগে দেখা দেয়। তো এই রোগগুলো কি পলিসাইথেমিয়া। পলি মানে কি পলি মানে বেশি, পলি মানে বেশি। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে কি রক্ত অংশে যদি হিমোগ্লোবিনের মাত্রা যদি বেশি বেড়ে যায়, তখন আমরা কি বলবো পলিসাইথেমিয়া, এনিমিয়া বা রক্ত স্বল্পতা। অর্থাৎ যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তাহলে আমরা বলবো এনিমিয়া বা রক্ত স্বল্পতা। লিউকেমিয়া, লিউকেমিয়া কোথা থেকে আসে? লিউকেমিয়া আসছে লিউক মানে কি শ্বেত, তাহলে লিউকেমিয়া কি শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া। কি কি রোগ হয়? লিউমোনিয়া, প্লেগ, কলেরা। এই রোগগুলা কি তখন হলে শ্বেত রক্তকণিকার সংখ্যা কি হয় বেড়ে যায়। যদি এর থেকেও বেশি পরিমাণ বেড়ে যায় তখন কি হয় ব্লাড ক্যান্সার হয়। তখন আমরা কি বলি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলি। এই ব্লাড ক্যান্সার যদি ব্লাডটা বদলানো হয় তাহলে কিন্তু সুস্থ হয়ে যায়। ডাক্তার কিভাবে বুঝে যে ক্যান্সার হয়েছে অথবা শরীরে সমস্যা রয়েছে? এটা দেখে হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেছে কিনা, তখন ডাক্তার বুঝতে পারে যে শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে। তারপর এদিকে আছে লিউকোসাইটোসিস। তাহলে আমরা তো বললাম লিউ মানে কি শ্বেত, আর সাইট মানে কি সাইট মানে কোষ। তাহলে শ্বেত রক্তকোষের স্বাভাবিক মাত্রা থেকে যদি বেড়ে যায় তখন আমরা কি বলবো লিউকোসাইটোসিস। এখানে কি কি রোগ হয়? নিউমোনিয়া, হুপিং কাশি, ঠিক আছে। তারপর হচ্ছে থ্রম্বোসাইটোসিস। থ্রম্বো আমরা কিসে বলি? অনুচক্রিকাকে। থ্রম্বিন তাহলে অনুচক্রিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। সাইট মানে কোষ, তাহলে অনুচক্রিকার সংখ্যা যদি বেড়ে যায় তখন আমরা কি বলবো থ্রম্বোসাইটোসিস। এই থ্রম্বিন আমাদের কি করে? রক্ত জমাট বাঁধা। তাহলে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কি বলা হয়? থ্রম্বোসিস। যখন রক্ত জমাট বেঁধে যায় তখন কি হয় আমাদের বিভিন্ন ধরনের স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হয়। এই দেখো হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে কি বলা হয়? করোনারি থ্রম্বোসিস। এবং গুরু মস্তিষ্কের রক্তনালীতে যদি জমাট বাঁধে তখন বলা হয় সেরেব্রাল থ্রম্বোসিস। অর্থাৎ সেরেব্রাল একটা মস্তিষ্কের অংশ। পার পুরা, এটা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হলে কি হয়? রক্তপাত হয়, একে বলা হয় পার পুরা। এ সময় কি হয়? অনুচক্রিকার সংখ্যা কমে যায়। থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রোগ। এটা একটা বংশগত। এ রোগে কি হয়? রক্তকণিকাগুলো ভেঙে যায়, অর্থাৎ লোহিত রক্তকণিকা কি হয় ভেঙে যায়, ফলে লোহিত রক্তকণিকার স্বল্পতা দেখা যায়। আমাদের তখন রুগীকে কি করতে হয়? আবার বাইরে অন্য কারো কাছ থেকে ব্লাড এনে দিতে হয়। এটা কি হয়? এটা মাতা পিতা থেকে আসে। কোথা থেকে? মাতা পিতার যে জিন, প্রচ্ছন্ন জিন আছে সেখান থেকে আসে। পিতা, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, এবং মাতা, মাতা তো কি
এটা প্রচ্ছন্ন তখন ছেলে অথবা মেয়ে কারো শরীরে কি হয়, এই দুটাই চলে আসে, তখন এটা কি হয়ে যায়, থ্যালাসেমিয়া রোগ সৃষ্টি করে। এর ফলে কি হয়, রক্ত স্বল্পতার হার কমে যায়, তখন আমাদের কি করতে হয়, রক্ত দিতে হয়। এই তো শেষ হলো আবার হচ্ছে রক্তের গ্রুপ। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে রক্তের গ্রুপ সম্পর্কে জানবো।